আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ এইচএস মডেল কোশ্চেন পেপার 3 এর আগে 1 এবং 2 সেট হয়েছে এবং সেখানে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের পোর্শন, সেখানে সমস্ত 2 নম্বরের কোশ্চেনগুলি আলোচনা হয়েছে। তারপরে পার্ট বিতে 3 নম্বরের প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, এখন চলছে ভারতের ভূগোল। এখানে দেখতেই পাচ্ছ কোশ্চেন মডেল সেট 2, তার আগে 1, সমস্তগুলোই কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে। শুধু বাকি থাকবে 5 নম্বরের প্রশ্নগুলো। এখানে 5 নম্বরের প্রশ্ন বলতে শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল থেকে। প্রাকৃতিক ভূগোলের নোট তো আগেই আমি পিডিএফ আকারে দিয়ে দিয়েছি। তোমরা যদি এখনও আমার কাছ থেকে প্রাকৃতিক ভূগোলের নোটগুলো পেতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি নোটগুলো পাঠিয়ে দিতে পারবো। যাই হোক, তোমাদের দাবি মেনেই এই মডেল কোশ্চেন পেপার প্রত্যেকটা আলোচনা করা। তাই অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পুরানো ভিডিওগুলো দেখবে। পরবর্তী যে ভিডিওগুলো আসছে সেগুলোও পরীক্ষার জন্য খুবই কার্যকরী হবে। তাই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। চলে যাব প্রথম প্রশ্ন। এই যে 6-এর দাগে ভারতের পোর্শনে জামশেদপুরের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি কি কি? এটা আমরা ক্লাস 10-এই ভালোভাবে পড়েছি। শুধুমাত্র জামশেদপুরে নয়, পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ সেখানে একসাথে জামশেদপুর, বোকারো, বার্নপুর, কুলটি, এই সবগুলো কাছাকাছি, এমনকি ভিলাই একটু ডিস্টেন্সে, সেটাও কাছাকাছি গড়ে উঠেছে। তার মধ্যে শুধুমাত্র জামশেদপুরে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ তোমরা 10-এ পড়েছো, অবশ্যই পারবে। তাও একটু দেখিয়ে নিচ্ছি। দেখো, ভারতের লৌহ ইস্পাত শিল্পের বন্টন, তার প্রথমেই রয়েছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি অর্থাৎ টিসকো, যেটি ঝাড়খণ্ডের জামশেদপুরে সুবর্ণরেখা এবং খড়কাই নদীর মিলনস্থলে অবস্থিত। 1907 সালে এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি গড়ে উঠেছে। এই শিল্পকেন্দ্রটি গড়ে ওঠার কারণ এখানে কাঁচামালের সহজলভ্যতা। তার মধ্যে প্রথমেই হচ্ছে আকরিক লোহা। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার গুরুমহিষানি, ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার নোয়ামুন্ডি থেকে আকরিক লোহার যোগানের সুবিধা পাওয়া যায়। কয়লা, ঝরিয়া ও রানীগঞ্জ কয়লাখনি থেকে কোক কয়লার যোগান পাওয়া যায়। চুনাপাথর, উড়িষ্যার সুন্দরগড় জেলার হাতাবাড়ি, পানপোম এবং গোমার্ডি অঞ্চল থেকে চুনাপাথর সরবরাহের সুবিধা রয়েছে। ম্যাঙ্গানিজ, পশ্চিম জোডা, তিরিং পাহাড়, কেওনঝাড় জেলার বামেবাড়ি এবং সুন্দরগড় জেলার ঝালদা থেকে জামশেদপুর ইস্পাত কারখানার ম্যাঙ্গানিজ আসে। জলের যোগান সুবর্ণরেখা নদী থেকে এবং দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত ডিমনা জলাধার থেকে জল পাওয়া যায়। পরিবহন, পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেলপথ, 33 নম্বর জাতীয় সড়ক পথ, পরিবহন ব্যবস্থার যথেষ্ট সুবিধা রয়েছে। মূল বন্দর, টিসকো কারখানা কলকাতা, বিশাখাপত্তনম এবং পারাদ্বীপ বন্দরের সুবিধা পায়, যার মাধ্যমে কাঁচামাল আমদানি এবং উৎপন্ন দ্রব্য রপ্তানি করা হয়। বাজার, বিশ্বের বাজার ও দেশীয় বাজারে টিসকো কারখানা ইস্পাতের যোগান দেয়। এছাড়া শক্তির যোগান, এই কারখানা বোকারো, চন্দ্রপুরা এবং নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শক্তি সরবরাহ করে। এটা তোমরা 10-এ পড়েছো, তাও একবার দেখিয়ে নিলাম। চলে যাব বিয়ের দাগের কোশ্চেন। বিয়ের দাগে আছে ভারতে অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ গতি প্রকৃতি। অটোমোবাইল শিল্প গড়ে ওঠার কারণ, এটাও যেমন গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ গতি প্রকৃতি কী হতে চলেছে তার একটি সংক্ষিপ্ত ধারণা 3 নম্বরের মতো যথাযথ এবং সংক্ষিপ্ত করে তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। ভারতের অটোমোবাইল শিল্পে ধারাবাহিক বৃদ্ধির প্রধান কারণ হলো মধ্যবিত্ত ভোক্তাদের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি, দ্রুত নগরায়ন, বৈদ্যুতিক গাড়ি উৎপাদনে সরকারি সহযোগিতা, গ্রামীণ বাজারে প্রবেশের ক্ষেত্রে কর্পোরেটদের ক্রমবর্ধমান আগ্রহ, লজিস্টিক এবং যাত্রী পরিবহন ক্ষেত্রের উত্থান। এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলি হচ্ছে তাহলে প্রথমেই চাহিদা বৃদ্ধি। ভারতীয় অর্থনীতির দ্রুত বৃদ্ধি, মধ্যবিত্ত শ্রেণীর আয় বৃদ্ধি এবং দ্রুত নগরায়নের ফলে সবাই চায় নিজের ব্যক্তিগত গাড়ি এবং মোটর সাইকেল। এর ফলে চাহিদাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং অটোমোবাইল শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। বৈদ্যুতিক গাড়ির চাহিদা, পরিবেশ সচেতনতা এবং সরকারের নীতিগত সহায়তায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা বৃদ্ধি পাচ্ছে, যা এই শিল্পের জন্য এক নতুন সুযোগ তৈরি করেছে। 3 নম্বরে সরকারের নীতিগত সহায়তা, অটোমোটিভ মিশন প্ল্যান, স্ক্র্যাপেজ নীতি, উৎপাদন সংযুক্ত অনুদান প্রভৃতি বিভিন্ন সরকারি নীতিগত পদক্ষেপ এই শিল্পের উন্নতিকে আরও নিশ্চিত করছে। সরাসরি বৈদেশিক বিনিয়োগ, ভারতের অটোমোবাইল শিল্পে সরাসরি বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি প্রমাণ করে এই দেশের অটোমোবাইল বাজারের এক বিপুল সম্ভাবনা আছে। যাত্রীবাহী যানের বাজার একত্রীকরণ, ভারতের যাত্রীবাহী যানের বাজার একত্রীকরণের ফলে
এই গাড়ির বাজারে খুব কম সংখ্যক কোম্পানি অংশগ্রহণ করায় উৎপাদন লাভজনক হয়। উৎপাদন লাভজনক হলে অনেকেই বিনিয়োগ করতে চাইবে। এছাড়া রপ্তানি বৃদ্ধি, ভারতের মোট রপ্তানির 8% স্থান অধিকার করে অটোমোবাইল শিল্প। আন্তর্জাতিক নির্গমন মান, নিরাপত্তা বৈশিষ্ট্য, উৎপাদনের রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ইন্টারনেট অফ থিংস বা আইওটি প্রভৃতি ক্ষেত্রে এই শিল্পের অগ্রগতি আগামী দিনে রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি করবে। তাহলে এটা 3 নম্বরের জন্য যথেষ্ট। পরে সিয়ের দাগের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সমবায় কৃষি ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমিজট সমস্যার একটি সমাধান পথ ব্যাখ্যা করো। আমরা সবাই জানি যে ভারতীয় কৃষিতে জমি কিন্তু খুব ছোট ছোট বা জমি জোত যেগুলোকে বলা হচ্ছে, কৃষকরা বংশ পরম্পরায় তাদের সন্তান, তার সন্তান, যখন বংশ পরম্পরায় জমি কারো 2টো সন্তান, তাহলে জমি যখন ভাগ হচ্ছে আল দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। ফলে এখানে যেহেতু ব্যক্তিগত মালিকানাধীন জমি, তাই জমির জোতগুলো ছোট ছোট। তো এই ছোট ছোট জমি জোতের মাঝখানে যে আলগুলো, এটা প্রচুর পরিমাণে জমিকে নষ্ট করে। সেখানে সমবায় কৃষিতে যদি চাষ হতো, অর্থাৎ ব্যক্তিগত মালিকানায় না হয়ে সমবায় ভিত্তিতে হতো, তখন একটানা বিশাল বড় জমিতে একসাথে যেমন বড় বড় যন্ত্রপাতি কাজে লাগানো যেত, আবার এই আল দ্বারা যে জমি নষ্ট হচ্ছে সেটা হতো না। ফলে এই সমবায় কৃষি কিন্তু একমাত্র সমাধানের পথ। একটি গুরুত্বপূর্ণ প্রথা হচ্ছে সমবায় কৃষি প্রথা। এর উত্তরটি আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা এইটুকুই লিখবে। দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সমবায় কৃষি ভারতীয় কৃষিতে ক্ষুদ্রাকৃতি জমিজট সমস্যার একটি সমাধান পথ। এটি বলতে প্রথমত বুঝতে হবে যে ভারতের জমির পরিমাণ কিন্তু যেগুলি মানে কৃষি জমি, সেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র এবং খণ্ডে বিভক্ত। এর সমস্যার একটাই মোকাবিলা বা একটাই উপায়, সেটা হচ্ছে সমবায় কৃষি। ভারতে জনসংখ্যা বেশি, উত্তরাধিকার সূত্রে জমি ভাগ হতে হতে অধিকাংশ কৃষকের জমি খুব ছোট হয়ে গেছে। এর ফলে যেটা বলছিলাম তোমাদেরকে যে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা কঠিন, উৎপাদন খরচ বেশি পড়ে, সেচ বা সার বীজ ইত্যাদি ব্যবস্থাপনা ঠিকমতো করা যায় না, ফলে উৎপাদনশীলতা কমে যায়। তাহলে দেখতে হবে সমবায় কৃষিটা কী। সমবায় কৃষিতে কয়েকজন কৃষক নিজেদের ছোট ছোট জমিকে একত্র করে যৌথভাবে চাষ করেন। তাহলে এখানে ছোট ছোট যে জমিগুলো আছে তাকে কিন্তু একত্র করে যৌথভাবে চাষ হচ্ছে সমবায় কৃষি। জমির মালিকানা আলাদা থাকতে পারে, কিন্তু চাষ, যন্ত্রপাতি ব্যবহার, কেনাবেচা ইত্যাদি একসঙ্গে করা হয়। এটি কেন সমস্যার সমাধান? না, সমবায় কৃষির মাধ্যমে বড় আকারের জমি ব্যবহার করা যায়, ফলে ট্রাক্টর বা আধুনিক প্রযুক্তি সহজে ব্যবহার সম্ভব। উৎপাদন খরচটা ভাগ হয়ে যাচ্ছে, তাই খরচ কমে। সেচ, সার, বীজ ইত্যাদি পরিকল্পিত ব্যবস্থাপনা করা যায়, বেশি উৎপাদন ও বেশি লাভের সম্ভাবনা তৈরি হয়। তাহলে এটি হলো 3 নম্বরের মতো উত্তর। লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে আর্সেনিক দূষণের ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো, পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে আর্সেনিক দূষণ ব্যবস্থাপনা। কমিউনিটি ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট, কমিউনিটি জল পরিশোধন কেন্দ্রের মাধ্যমে নিরাপদ জল সরবরাহ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। দ্বিতীয় ব্যবস্থাপনা হচ্ছে বৃষ্টির জল সংগ্রহ। নিরাপদ আর্সেনিক মুক্ত বৃষ্টির জল সংগ্রহকে উৎসাহ দিতে হবে। প্রতিটি বাড়িতেই যাতে এই ব্যবস্থা গ্রহণ করা হয় তার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। পাইপের মাধ্যমে জল সরবরাহ, ভৌম জল উত্তোলন না করে যদি ভূপৃষ্ঠস্থ জলকে পরিশোধন করে, অর্থাৎ যেখানে আর্সেনিক লেয়ার আছে সেইখান থেকে জল না নিয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি জল সংগ্রহ করে নিয়ে সেটাকে পাইপের সাহায্যে সরবরাহ করতে হবে। তার জন্য কিন্তু অবশ্যই গবেষণা এবং পরিকাঠামোর উন্নতির প্রয়োজন। গভীর জলস্তর অন্বেষণ, আর্সেনিক দ্বারা দূষিত নয় এমন, যেমন বললাম যে পৃষ্ঠস্তর থেকে, আবার অতি গভীর স্তর থেকেও জল উত্তোলন করা যেতে পারে। মোটামুটি আর্সেনিক নেই এই রকম জায়গা থেকে জল উত্তোলন করতে হবে এবং বর্ষার সময় বৃষ্টির জল ধরে রাখতে হবে। ভূপৃষ্ঠস্থ জল সরবরাহ, এটা আগেই বললাম, কলকাতার টালা ট্যাঙ্কে করা হয়েছে। ভূপৃষ্ঠস্থ জল তথা নদীর জল পরিশোধন দ্বারা পানীয় জলে সরবরাহ করা হয়, তেমনি টালা ট্যাঙ্কের অনুকরণে অন্যত্র ভূপৃষ্ঠস্থ জল সরবরাহের ব্যবস্থা দ্বারা আর্সেনিক দূষণমুক্ত জল সরবরাহ করা প্রয়োজন। এছাড়া জনসচেতনতা, স্বাস্থ্যের উপর আর্সেনিকযুক্ত জলের যে কুপ্রভাবগুলি রয়েছে সেগুলি সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। প্রযুক্তি উদ্ভাবন, সাশ্রয়ী মূল্যের এবং কার্যকরী আর্সেনিক অপসারণ প্রযুক্তি উদ্ভাবন করা উচিত, যাতে সাধারণ জনগণ
এই প্রযুক্তি ব্যবহার দ্বারা আর্সেনিক মুক্ত পানীয় জল গ্রহণে সক্ষম হয়। জলের গুণমান পরীক্ষা, আর্সেনিকের মাত্রা নিরীক্ষণ এবং প্রশমনকে সুনিশ্চিত করতে পানীয় জলের গুণমান প্রত্যেক অঞ্চলভেদে আলাদা আলাদাভাবে এবং নির্দিষ্ট সময়ান্তর করা প্রয়োজন। শেষে গবেষণা এবং কাঠামোর উন্নয়ন, আর্সেনিক অপসারণ ব্যবস্থাপনার জন্য উন্নত প্রযুক্তি, কৌশল এবং উদ্ভাবনের গবেষণাকে উৎসাহিত করা প্রয়োজন। না হলে দেখো এই অংশটাতে আর্সেনিক হলে হাত এবং পায়ের কি অবস্থা হতে পারে, এগুলো কিন্তু ক্রমাগত এরকম ক্ষয় হতে হতে পুরো ঘা হয়ে যাবে। ফলে অবশ্যই এই যে পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে আর্সেনিকের প্রভাব রয়েছে, এই আর্সেনিক মুক্ত জল, আর্সেনিক যুক্ত জল নয়, আর্সেনিক মুক্ত জল যাতে মানুষ ব্যবহার করে সেই বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। তাহলে বুঝতেই পারছো সমস্ত 3 নম্বরের প্রশ্নগুলি 2 নম্বরের সাথে সাথে 3 নম্বরের প্রশ্নগুলিও কিন্তু আলোচনা করা হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব একদম দেখো মডেল কোশ্চেন পেপার 1, সেখানে 5 নম্বরের প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের প্রশ্ন কতটা লিখবে, কী কী ছবি দিবে, সম্পূর্ণটা আলোচনা করব। তাই আবারও শেষ করার আগে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং একটা লাইক করে দিবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।